করে কেটে গেল, হঠাৎ করে কেটে গেল, কত দূর পর্যন্ত শুনেছো? সম্মানের আগে হ্যাঁ 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 এই জায়গাটা বলেছি, আর প্রাইম ক্রস ডিএল এখান পর্যন্ত বলেছি, তাই তো? ডিআর প্রাইমও যা ডিএল ভেক্টরও তাই আর কি। হ্যাঁ, এটা বেসিক্যালি তোমার ওই লাইন কারেন্টের উপরে কোন একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। এবার দেখো এই জিনিসটা কি বলতো, হাফ ইনটু আর প্রাইম ক্রস ডিএল প্রাইম, এটা বেসিক্যালি এরিয়া অফ দি লুপ। আমরা দেখেছি যে আর হাফ ইনটু আর ক্রস ডিআর, একটা ছোট ট্রায়াঙ্গেলের কথা যদি কনসিডার করো, একটা ছোট ট্রায়াঙ্গেল নাও, একটা এলিমেন্টারি ট্রায়াঙ্গেল, যার একটা আর্ম হচ্ছে আর আর আরেক টার্ম হচ্ছে ডিআর, তাহলে তার এটা কত, এরিয়া কত, হাফ ইনটু আর ক্রস ডিআর, ঠিক আছে? তাহলে এইখানে যেটা দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি কি, এই কোয়ান্টিটিটা হচ্ছে এরিয়া অফ দি লুপ। তাহলে বাম দিকে যেটা ছিল আর ডট আর প্রাইম ইন্টু ডিএল, সেটাকে আমরা রিরাইট করতে পারি অ্যাজ আলফা ক্রস আর। হ্যাঁ, আলফা ক্রস আর, হোয়ার আলফা ইজ দ্য এরিয়া অফ দি লুপ, আর মানে আর ক্যাপ আর কি। ওকে, এবার এই এক্সপ্রেশনটাকে আমরা তাহলে এই ডাইপোল পটেনশিয়ালের যে ভ্যালুটা পেয়েছিলাম সেখানে বসিয়ে দিতে পারি। 1 নম্বর ইকুয়েশনের দিকে তাকাও, ইন্টিগ্রালের মধ্যে কি ছিল, আর প্রাইম ডট আর ক্যাপ ইন্টু ডিএল, সেটাকে আমরা তাহলে রিপ্লেস করে দিতে পারি আর ক্যাপ ডট আর প্রাইম ইনটু ডিএল, সেটাকে রিপ্লেস করতে পারি অ্যাজ আলফা ক্রস আর ক্যাপ, সেটাই করা হয়েছে, আলফা ক্রস আর ক্যাপ দিয়ে রিপ্লেস করা হয়েছে। আই ইনটু আলফা, এইটাকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বলেছি আর কি, অর্থাৎ AD equals to mu naught by 4 pi r square into m cross r cap. This is the general expression for the vector potential due to a magnetic dipole. ম্যাথমেটিক্সটা খুব বাজে ম্যাথমেটিক্স, গ্রিফিথসে এটাকে আনলাভলি ম্যাথমেটিক্স বলা আছে আর কি। এই ম্যাথমেটিক্সটা দিয়ে আমরা দেখাতে পারি যে তোমার পটেনশিয়ালটা, ভেক্টর পটেনশিয়ালের জেনারেল এক্সপ্রেশনটা কেমন হবে। ওকে, বলো, এইটা ম্যাথমেটিক্সটা বোঝাটা খুব সহজ নয় আর কি, মানে বোঝাটার থেকেও বোঝানোটা খুব সহজ নয় এরকম ভাবে মুখে বলে। তবু একবার নিজেরা দেখতে থাকো, যদি কোথাও ডাউট থাকে বলো আর কি। হ্যাঁ, ম্যাথমেটিক্সটা একটু ট্রিকি। এইটা দেখতে পাচ্ছ যেটা বললাম, এটা হচ্ছে এক্সপ্রেশন ফর দি, এটা মাল্টিপল এক্সপানশন করে পাওয়া যায়। pn cos থিটাটাকে লিজেন্ডার পলিনোমিয়াল বলা হয়। এবার এই লিজেন্ডার পলিনোমিয়ালের এক্সপ্রেশনটায় যদি আমরা ভেক্টর পটেনশিয়ালের এক্সপ্রেশনে বসিয়ে দিই, তাহলে ভেক্টর পটেনশিয়ালের মাল্টিপল কম্পোনেন্ট গুলো পেয়ে যাব। n equals to 0 বসালে মনোপোল কম্পোনেন্ট, n equals to 1 বসালে ডাইপোল কম্পোনেন্ট। এবার ডাইপোল কম্পোনেন্টে এই যে কোয়ান্টিটিটা রয়েছে, এই কোয়ান্টিটিটাকে আমরা স্টাডি করলাম আর কি এতক্ষণ ধরে। আর প্রাইম ডট আর ক্যাপ ইন্টু ডিএল, এই ক্লোজ লুপ ইন্টিগ্রালটাকে আমরা অঙ্ক কষে দেখালাম যে জিনিসটা আলফা ক্রস আর ক্যাপ এইটার সাথে সমান। Thus magnetic vector potential can be written as mu naught I into 4 pi r square into alpha cross r cap. এই I into alpha এটাকেই বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট। এরকম ভাবে আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এটাকে বের করে ফেলতে পারি। বলো যদি তবু কোথাও কোনো স্টেপে ডাউট থাকে। ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ বলো স্যার, ওই যে ডিআর প্রাইম আর ডি ইনফিনিটলি ওই যে খুব ছোট করে দুটোকে ইকুয়াল, ডিআর প্রাইম আর ডিএল এইটা, হ্যাঁ হ্যাঁ, এই দুটো যে ইকুয়াল করলাম, কেন নয় বলো? তার কারণ এই যে এখানে দেখো তোমার লাইনটা দেখতে পাচ্ছ, আমি যে লাইনটা টানলাম সেটা দেখতে পাচ্ছ, এইটা যদি আর প্রাইম বলি তাহলে এই যে কোয়ান্টিটিটা, এইটাকে আবার ভিজিবল করতে প্রবলেম হবে। এই যে পরে যে লাইনটা টানলাম পারপেন্ডিকুলার লাইনটা, সেটা দেখতে পাচ্ছ, এই যে কোয়ান্টিটিটা, এটাই তো তোমার ডিআর প্রাইম, এইটা তোমার অরিজিন, এইটা অরিজিন। হ্যাঁ, এই যে ব্ল্যাক বোল্ড লাইনটা দেখতে পাচ্ছ, এটাকে যদি আর প্রাইম বলি তাহলে এই পারপেন্ডিকুলার নট নেসেসারিলি, এই যে লাইনটা দেখিয়েছি, ছোট লাইনটাকে দেখিয়েছি রেড কালার দিয়ে, সেইটা তোমার ডিআর প্রাইম বোঝাচ্ছে, সেটাই তো তোমার ডিএল, ডিআর প্রাইম ও যা ডিএল ও তাই।
আর এই যে ট্রায়াঙ্গেলটা আমি আচ্ছা স্যার। দেখিয়েছি, এখানে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ না? এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে হুম। পাচ্ছ, বলো তো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত? এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হাফ ইন্টু আর প্রাইম ক্রস ডিএল বা হাফ ইন্টু আর প্রাইম ক্রস ডিআর প্রাইম, ইজ নট ইট? এই হ্যাঁ স্যার। ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু আর প্রাইম ক্রস ডিআর প্রাইম। হ্যাঁ, হুম। তাহলে এন্টায়ার লুপটার যদি এরিয়া ক্যালকুলেট করতে চাই, জাস্ট এই জিনিসটাকে আমার ইন্টিগ্রেট করে দিলেই হবে। সেই জন্যই হুম। এখানে কথাটাকে বললাম যে হাফ, এই হাফ, তারপর ক্লোজ লুপ ইন্টিগ্রাল আর প্রাইম ক্রস ডিএল, দ্যাট ইজ দি এরিয়া অফ দি লুপ। এই আলফা সমান হাফ ইন্টু দিস ইন্টিগ্রাল, এটা কি এরিয়া অফ দি লুপ বলা হয়। হুম স্যার। এটাই। হ্যাঁ, নিজেরা একটু হাতে কষে নিও, খুব ঝামেলার কিছু নয়, এটা একদম পুরোপুরি গ্রিফিথসটা ফলো করেই করানো হয়। গ্রিফিথস থেকে দেখতে পারো, এখানে একটু স্টেপ গুলোকে ভেঙে দেখানো আছে আর কি, এটাই। এরকম ভাবে আমরা তাহলে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালটাকে বের করে ফেলতে পারি আর কি। এটা আমি আগে পুরানো কারিকুলামে যখন পড়াতাম, তখন এটা ওই ইলেকট্রোস্ট্যাটিক্সটা পড়ানোর সময় পড়িয়ে দিতাম। ইলেকট্রোস্ট্যাটিক্সটা পড়াতে গিয়ে যে ডাইপোল মোমেন্টটা পড়াতে হয় না, আগে পুরানো কারিকুলামে ডাইপোল মোমেন্টটাকে খুব সুন্দরভাবে পড়ানো যেত। প্রথমে আমরা এই 1/r1টাকে কেন এরকম ভাবে লেখা যায়, এই যে এখানে দেখিয়েছি না, 1/r1টাকে কেন এরকম ভাবে লেখা যায় সেটাকে দেখাতাম। দেখবে গ্রিফিথসও সেটা করে দেওয়া রয়েছে, কিন্তু সেই এক্সপ্রেশনটাকে যে এত সুন্দরভাবে গুছিয়ে লেখা সম্ভব, সেইটা বুঝতে গেলে তোমার এই লিজেন্ডার পলিনোমিয়াল সম্পর্কে আইডিয়াটা থাকতে হবে, যেটা তোমাদের এখনো হয়ে ওঠেনি। পুরানো কারিকুলামে এটা সম্ভব ছিল, পুরানো কারিকুলামে সেকেন্ড ইয়ারে এটা পড়ানো হতো আর কি, আর ফার্স্ট ইয়ারে ওরা লিজেন্ডার পলিনোমিয়াল এটা পড়েই আসতো, কাজে পড়াতে অসুবিধা হতো না, খুব সুন্দরভাবে এটাকে পড়ানো যেত। এরকম ভাবে পড়িয়ে আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে ইন্ট্রোডিউস করতাম, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে পড়িয়েছি সেগুলো পড়ানো হতো। তারপরে আমি ডাইরেক্ট এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ওই কনটেক্সটেই ডিসকাস করে নিতাম। সুবিধাটা হচ্ছে এটাই যে একদম এই একই এক্সপ্রেশনকে আমরা ইউজ করতে পারছি। তারপর এবার আগের দিনকে আমি বললাম না যে তোমার এই ভেক্টর পটেনশিয়াল তার ডাইপোল পটেনশিয়ালটা যদি এইরকম হয়, একটা ম্যাগনেটিক ডাইপোলের জন্য ভেক্টর পটেনশিয়াল যদি এইরকম হয়, আমরা রেডিলি বি ফিল্ড কত হবে, ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা বের করে ফেলতে পারি। এইটা হচ্ছে এক্সপ্রেশন ফর দি ভেক্টর পটেনশিয়াল ডিউ টু এ ম্যাগনেটিক ডাইপোল। এই ভেক্টর পটেনশিয়াল থেকে আমরা বি ফিল্ড ক্যালকুলেট করে ফেলতে পারি। উই ক্যান ক্যালকুলেট দি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ ম্যাগনেটিক ডাইপোল। জাস্ট উই নিড টু এক্সিকিউট দি ক্রস প্রোডাক্ট ডেল ক্রস এ। তাই তো আমাদেরকে কার্লটা ক্যালকুলেট করতে হবে, ভেক্টর পটেনশিয়ালের কার্ল যদি ক্যালকুলেট করি, ডেল ক্রস এ যদি ক্যালকুলেট করি, তাহলে বি ফিল্ড পেয়ে যাব। আমি আগের দিনকে এটা দেখিয়েছি যে বি ইকুয়ালস টু ডেল ক্রস এ ক্যালকুলেট করে বেশ সুন্দরভাবে ম্যাগনেটিক ফিল্ডটাকে রিপ্রেজেন্ট করা যায়। যে এক্সপ্রেশনটা একদম আইডেন্টিক্যাল টু হোয়াট উই হ্যাভ অবজার্ভ ফর দি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা যেমন হয়, একটা ম্যাগনেটিক ডাইপোলের জন্য ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনটা একদম একই রকম। জাস্ট 1/4πε0 এর পরিবর্তে মিউ নট বাই 4 পাই, ইলেকট্রিক ফিল্ড তোমার পি পি ভেক্টরের পরিবর্তে এম ভেক্টর, এছাড়া অন্য কোনো রকম তফাৎ নেই। এটা আমি দেখিয়েছি। তারপরে আমরা যখন ইলেকট্রিক ডাইপোল করি সেখানে দেখেছিলাম ইলেকট্রিক ডাইপোলকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে কোনো রকম ফোর্স এক্সিকিউটেড হবে না, পি ক্রস ই এইরকম একটা টর্ক এক্সিকিউটেড হবে, আর ডাইপোলটার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি মাইনাস পি ডট ই বা মাইনাস পি ক্রস থিটা এরকম পোটেনশিয়াল এনার্জি স্টোরড হবে। একদম একই রকম ভাবে এটা দেখানো যায় যে কোনো একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হয়, তাহলে এটাও কোনো রকম ফোর্স এক্সপেরিয়েন্স করবে না, বরং একটা এখানে টর্ক থাকবে, যে টর্কটা ইজ ইকুয়াল টু এম ক্রস বি। আর একই রকম ভাবে এখানে যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর হবে সেটা মাইনাস এম ডট বি বা মাইনাস এম ইন্টু বি ইন্টু কস থিটা, এই আর কি। হ্যাঁ, এরপরে যেগুলো পড়িয়েছি সেইগুলো একদম একই রকম, কাজে এটা আমার আর আলাদা করে বলার কিছু নেই, শুধু এই পার্টটুকুই মিসিং ছিল, সেটা আমি ডিসকাস করে দিলাম। হ্যাঁ, এবার পরের টপিকটায় ঢুকবো, ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন বলতে কি বোঝায়, আগেই বললাম যে ম্যাগনেটাইজেশন এই জিনিসটা আইডেন্টিক্যাল বা সিমিলার, টু পোলারাইজেশন। ডাইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে পোলারাইজেশন যেমন আমরা দেখে এসেছি, ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে এই ম্যাগনেটাইজেশনটাও একটা সিমিলার একটা ফেনোমেনন।
ম্যাগনেটাইজেশনকে কিভাবে ডিফাইন করা হয়? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দি টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, কেমন? m ইকুয়ালস টু দিস। এখানে যেভাবে ডিফাইন করা হয়েছে দেখো, আমরা একটা ম্যাগনেটিক মেটেরিয়াল, একটা মেটেরিয়ালের মধ্যে সাম ভলিউম ডিটাও কনসিডার করলাম। সেই ডিটাও ভলিউম এলিমেন্টের মধ্যে ধরা যাক একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকে যেটা কিনা ডেল এম এর সাথে সমান। তাহলে লিমিট লিমিট ডেল টাও টেন্ডস টু জিরো, লিমিট লিমিট ডেল টাও টেন্ডস টু জিরো, ডেল এম বাই ডেল টাও, এই কোয়ান্টিটিটাকে ম্যাগনেটাইজেশন বলা হয়। হ্যাঁ, তাহলে এম ইকুয়ালস টু ডিএম ডি টাও। অন দি আদার হ্যান্ড, আমরা যদি ম্যাগনেটিক মোমেন্টটা ক্যালকুলেট করতে চাই ফ্রম দি ম্যাগনেটাইজেশন, এইরকম ভাবে ক্যালকুলেট করতে পারি, এম ইকুয়ালস টু এম ইনটু ডি টাও। এটাই হচ্ছে ডেফিনিশন ফর দি ম্যাগনেটাইজেশন। এখন যখন আমরা এই পোলারাইজেশনটা ডিসকাস করি, সেখানে বলেছিলাম যে পোলারাইজেশনের জন্য রেসপন্সিবল হচ্ছে বাউন্ড চার্জ। সেটা আমরা এক্সপ্লেন করেছি যে তোমার কোনো মেটেরিয়ালকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো হয়, তাহলে ডাইপোল মোমেন্ট মেটেরিয়ালটার মধ্যে ইনডিউসড হতে পারে। মেটেরিয়ালটা যে অ্যাটম বা মলিকিউল দিয়ে তৈরি, যদি মেটেরিয়ালটা অ্যাটম দিয়ে তৈরি হয়, তাহলে কোনো রকম অ্যাটমগুলোর ইন্ট্রিনসিক ডাইপোল মোমেন্ট থাকবে না। কিন্তু মেটেরিয়ালটা যদি পোলার মলিকিউল দিয়ে তৈরি হয়, তাহলে তার নেট ডাইপোল মোমেন্ট থাকবে। নন পোলার মলিকিউল দিয়ে তৈরি হলে তার কোনো রকম ডাইপোল মোমেন্ট থাকবে না। তো যাই হোক, মেটেরিয়ালটার মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাটম মলিকিউল গুলোর ইন্ট্রিনসিক ডাইপোল মোমেন্ট থাক বা না থাক, যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো হচ্ছে, তখন কিন্তু ইলেকট্রনিক পোলারাইজেশন, আয়নিক পোলারাইজেশন বা ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন, এই ধরনের ঘটনাগুলো হচ্ছে, ফেনোমেনাগুলো হচ্ছে, যাতে করে মেটেরিয়ালটার মধ্যে একটা নেট ডাইপোল মোমেন্ট ডেভেলপ হচ্ছে। একই রকম ভাবে ইন মেটেরিয়াল যে কনস্টিটিউয়েন্ট অ্যাটম বা মলিকিউল গুলো, তাদের ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি আমি একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের কথা কনসিডার করি, একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালে যে কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলো, তাদের কিন্তু নেট কোনো রকম ম্যাগনেটিক মোমেন্ট নেই। অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট, তার অরিজিন কি? এটা কি কোনো কনটেক্সটে আমি বলেছি হোয়াট ইজ দি অরিজিন অফ অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট? একটা অ্যাটমের কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট থাকতে পারে। এর অরিজিন কি কোনোদিন কোনো কনটেক্সটে বলেছিলাম, মনে আছে? না স্যার। বলা হয়নি, তাহলে একটু একটু জাস্ট বলি। আমরা আগের দিনকে একটা প্রবলেম করলাম না, যে তোমার হাইড্রোজেন অ্যাটমে যে ইলেকট্রনটা ঘুরছে, অরবিটাল মোশন পারফর্ম করছে, তার জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, যে ম্যাগনেটিক মোমেন্টটা বোর ম্যাগনেটনের সাথে সমান। মনে করতে পারছো? বলেছিলাম হাইড্রোজেন অ্যাটমে যে ইলেকট্রনটা রয়েছে, হ্যাঁ তার স্যার। অরবিটাল মোশনের জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, যে ম্যাগনেটিক মোমেন্টটা বোর ম্যাগনেটনের সাথে সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে স্যার। বুঝতে পারছো যে যে কোনো অ্যাটমে এই যে ইলেকট্রন গুলো রয়েছে, সেই ইলেকট্রন গুলো তো অরবিটাল মোশন পারফর্ম করছে। যে কোনো অ্যাটমে ইলেকট্রন গুলো অরবিটাল মোশন পারফর্ম করছে। অরবিটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, এইটা কোয়ালিটেটিভলি তোমরা বুঝতে পেরেছো। অরবিটাল মোশনটা, ইলেকট্রনের যে অরবিটাল মোশন, সেটা ক্যান বি রিগার্ডেড অ্যাজ ইকুইভ্যালেন্ট টু এ কারেন্ট ক্যারিং লুপ। ইলেকট্রনের যে অরবিটাল মোশন, সেই অরবিটাল মোশনটাকে আমরা একটা কারেন্ট ক্যারিং লুপের সাথে ইকুইভ্যালেন্ট বলে ভাবতে পারি। কারেন্ট ক্যারিং লুপে ম্যাগনেটিক মোমেন্ট থাকে, কাজেই এই অরবিটাল ইলেকট্রন গুলো বা ইলেকট্রন গুলোর যে অরবিটাল মোশন, তার জন্য ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। ঠিক আছে, এখন যদি একটা পলি অ্যাটমিক পলি কি বলে মেনি ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি, একটা মিনি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন গুলোর প্রত্যেকটা ইলেকট্রনেরই এরকম ধরনের ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। বাট ম্যাগনেটিক মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। সুতরাং অ্যাটমটা যখন অ্যাজ এ হোল আমরা ম্যাগনেটিক মোমেন্ট দেখব, এই প্রত্যেকটা ইলেকট্রনের যে অরবিটাল মোশনের করেসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট, সেগুলোর ভেক্টর সাম নিতে হবে। and it happens to be the fact that they cancel. That is, the atom as a whole does not possess any net magnetic moment due to the orbital motion of the electron. এটা হয় যে তোমার একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো রয়েছে, তাদের অরবিটাল মোশন গুলোর জন্য অ্যাটমটার কোনো নেট ম্যাগনেটিক মোমেন্ট, অ্যাটমটার কোনো ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট থাকে না।
ঠিক আছে। তবে ইলেকট্রনগুলোর অরবিটাল মোশনের পাশাপাশি আরেক ধরনের মোশন রয়েছে, আরেকটা প্রপার্টি রয়েছে দ্যাট গিভস রাইজ টু দি ম্যাগনেটিক মোমেন্ট, যেটাকে স্পিন মোশন বলা হয়। হ্যাঁ, এই ইলেকট্রনগুলোর স্পিন মোশনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট থাকতে পারে। এবার একটা অ্যাটমে যদি তোমার আনপেয়ার কোনো ইলেকট্রন থেকে থাকে, মেনি ইলেকট্রন অ্যাটম, সেখানে যদি আনপেয়ার ইলেকট্রন থেকে থাকে, তাহলে সেখানে কিন্তু এই স্পিন ম্যাগনেটিক মোমেন্টটা খুব ডমিনেটিং হয়, এবং এই অ্যাটম গুলো তোমার এক একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্যারি করে। যে সমস্ত মেটেরিয়াল গুলো প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, বা যে সমস্ত মেটেরিয়াল গুলো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, তাদের কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলো ক্যারি পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট। এদের কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলোর মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট থাকে। অন দি আদার হ্যান্ড, যেগুলো পিওর ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, সেই পিওর ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে কোনো রকম নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকে না। ঠিক আছে, যাই হোক। তো ইন্ট্রিনসিক অ্যাটম গুলোর মধ্যে কোনো ম্যাগনেটিক মোমেন্ট থাকলেও তুমি যখন বাল্ক মেটেরিয়ালটাকে দেখছো, এই অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড বিকজ অফ থার্মাল ফ্লাকচুয়েশন। থার্মাল ফ্লাকচুয়েশনের জন্য অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড। কাজেই অ্যাজ এ হোল এই বাল্ক মেটেরিয়ালটার মধ্যে নেট কোনো রকম ম্যাগনেটিক মোমেন্ট থাকে না when you do not apply any external magnetic field. In presence of external magnetic field, আমরা দেখেছি যে এই atomic magnetic moment গুলো will experience any torque. In fact, any magnetic moment will experience any torque, right, which is equal to m cross b. The torque will attempt to align the magnetic moment in the direction of the magnetic field, while the thermal fluctuation will prevent such alignment. তো যাই হোক, এই দুটো এফেক্ট কি কম্পিটিটিভ, ডিপেন্ডিং অন দি টেম্পারেচার, ডিপেন্ডিং অন দি স্ট্রেংথ অফ দি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এই মেটেরিয়ালটার মধ্যে একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট ডেভেলপড হবে। আর ইউনিট ভলিউম যে ম্যাগনেটিক মোমেন্টটা ডেভেলপড হয়, সেই জিনিসটাকে আমরা ম্যাগনেটাইজেশন বলে থাকি। ওকে, তাহলে ম্যাগনেটাইজেশন যখন একটা বাল্ক মেটেরিয়ালের মধ্যে দেখছি, সেই ম্যাগনেটাইজেশনটা আসতে পারে তখনই যদি আমরা একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি। আর যদি তুমি এই মেটেরিয়ালটার ভিতরে যাও, তার কনস্টিটিউয়েন্ট অ্যাটম মলিকিউল গুলোর দিকে তাকাও, তাহলে দেখবে যে তাদের মধ্যে কিন্তু ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট থাকতে পারে। যে ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট গুলোর অরিজিনটা হচ্ছে ইলেকট্রনের অরবিটাল মোশন বা ইলেকট্রনের স্পিন মোশন। হ্যাঁ, কাজেই এই যে কারেন্ট, এই কারেন্টটা হচ্ছে মানে ইলেকট্রনের যে অরবিটাল মোশন বললাম না, এটা ইকুইভ্যালেন্ট টু সাম কারেন্ট। ইলেকট্রনের যে স্পিন মোশন, সেটাকে আমরা ক্লাসিক্যালি যদি ভাবি ইকুইভ্যালেন্ট টু সাম কারেন্ট। এই কারেন্ট গুলোকে আমরা বাউন্ড কারেন্ট বলে থাকি। এই কারেন্ট গুলো আমরা বাউন্ড কারেন্ট বলে থাকি, যেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট টু হোয়াট উই নো অ্যাজ দি কারেন্ট। যেটাকে আমরা কনভেনশনাল কারেন্ট বলি, তার থেকে কিন্তু এই বাউন্ড কারেন্টটা কমপ্লিটলি ডিফারেন্ট। কেন? তার কারণ বাউন্ড কারেন্টটা কোন রকম ফিজিক্যাল ট্রান্সপোর্ট অফ চার্জ এইটা নিয়ে ডিল করে না, এবং বাউন্ড কারেন্ট কোন রকম জুল হিটিংও প্রডিউস করে না, যেমনটা কনভেনশনাল কারেন্ট বা কন্ডাকশন কারেন্ট প্রডিউস করে থাকে। বাট it can produce the magnetic field as conduction current can. ঠিক আছে, বাউন্ড কারেন্ট is not current in the conventional sense. Free current is the conventional current. Free current মানে conduction current. Current conduction current হচ্ছে conventional current. Bound current is different from the conduction current. It does not deal with physical transport of charges. It does not produce joule heating like conduction current. However, it is the current in the sense that it produces magnetic field as does by the conduction current. কোনো প্রশ্ন? মিউট করলে না তো? কোনো প্রশ্ন আছে? না স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছো বাউন্ড কারেন্ট বলতে কি বলতে চাইলাম? বুঝতে পেরেছো? অরিজিন অফ ম্যাগনেটাইজেশন সেটা বোঝা গেছে। পোলারাইজেশনের অরিজিন কি ছিল? পোলারাইজেশনের অরিজিন ছিল তোমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এবং তোমার ডাইপোল মোমেন্ট উইদিন দি মেটেরিয়াল। এখানেও তাই, ম্যাগনেটাইজেশনের অরিজিন হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক মোমেন্ট অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাটম মলিকিউল অফ দি মেটেরিয়াল। এবার এই ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্টের আবার অরিজিন হচ্ছে বাউন্ড কারেন্ট। হ্যাঁ, সেটা তোমার ইলেকট্রনের অরবিটাল মোশন হতে পারে বা ইলেকট্রনের
তোমার স্পিন মোশন হতে পারে। তবে স্ট্রং ম্যাগনেটাইজেশনের জন্য রেসপন্সিবল যে জিনিসটা সেটা কিন্তু স্পিন মোশন এন্ড নট দি অরবিটাল মোশন। অরবিটাল মোশনটা কিন্তু ম্যাগনেটিক মোমেন্টে একটা অ্যাটমের যে নেট ম্যাগনেটিক মোমেন্ট সেখানে এফেক্টিভলি কন্ট্রিবিউট করে না। ওকে, বেশ। তো এই ওকে স্যার। হ্যাঁ, এই যে এম কোয়ান্টিটিটা বললাম, এমটাকে বলা হয় ম্যাগনেটাইজেশন। যদি ইউনিট গুলোর দিকে একটু তাকাও, স্মল এম ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট কি হওয়া উচিত? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ কারেন্ট ইনটু এরিয়া অফ দি লুপ, কাজের ইউনিটটা হবে অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার। আর ম্যাগনেটাইজেশনটা কি বললাম? ম্যাগনেটাইজেশনটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বাই ভলিউম, কাজে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বাই মিটার কিউব, অর্থাৎ অ্যাম্পিয়ার পার মিটার। হ্যাঁ, ম্যাগনেটাইজেশনের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। ম্যাগনেটাইজেশনটা ইউনিফর্ম বা নন ইউনিফর্ম হতে পারে। যদি আমরা ইউনিফর্ম ম্যাগনেটাইজেশনের কথা কনসিডার করি সেক্ষেত্রে কারেন্ট ইন ভেরিয়াস লুপস ইনসাইড দি ম্যাটার টেন টু ক্যান্সেল ইচ আদার। একটা বাল্ক মেটেরিয়ালে এই যে বাউন্ড কারেন্টটা বললাম না, বাউন্ড কারেন্টটাকে আমরা যদি ক্লাসিক্যালি ভাবি আমরা বলতে পারি যে একটা ম্যাগনেটাইজড মেটেরিয়ালের মধ্যে এইরকম অনেকগুলো কারেন্ট লুপ রয়েছে। একটা মেটেরিয়ালের মধ্যে অনেকগুলো এরকম কারেন্ট লুপ আছে। আমি ছবিটা অন্যরকম দেখাচ্ছি, দাঁড়াও, যদি রিপিট থাকে দেখতে পারো। এই যে দেখো, এইখানে কোন একটা ম্যাগনেটাইজেশনকে দেখানো হয়েছে, দেখছো? এই যে বাউন্ড কারেন্টের জন্য যে ম্যাগনেটাইজেশন মানে কি, মেটেরিয়ালটার মধ্যে একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট আছে, নেট ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, সেটাকে এরকম অনেকগুলো ইকুইভ্যালেন্ট কারেন্ট ক্যারিং লুপ দিয়ে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ? এই একটা লুপ, এই একটা লুপ, এই একটা লুপ, প্রত্যেকটা লুপে এই কারেন্টটা কিন্তু একই ডিরেকশনে রয়েছে। প্রত্যেকটা লুপেই কারেন্টটা একই ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রয়েছে। সেই জন্য এখানে যে সারফেসটা দেখানো হচ্ছে, নেট ম্যাগনেটিক মোমেন্টটা বা নেট ম্যাগনেটাইজেশনটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দি সারফেস। এখন এইরকম ধরনের একটা কেসে তুমি যদি একটা ছোট রিজিয়ন নাও, সেখানে দেখবে যে সেই রিজিয়নে তোমার একটা দিকে কারেন্ট যেই দিকে, অন্য তার পাশে কি কারেন্টটা উল্টো দিকে। কাজেই ইনসাইড দি মেটেরিয়াল, ইনসাইড দি মেটেরিয়াল যদি আমরা একটা এলিমেন্টের কথা কনসিডার করি, দেখবো যে একটা লুপের কারেন্ট আরেকটা লুপের কারেন্টকে যেন ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ ভিতরে কিন্তু কোনো রকম এ থাকছে না, নেট কারেন্ট থাকছে না। তো magnetization is uniform, current in various loops inside the matter tend to cancel each other. This leads no net bound current inside the matter. হ্যাঁ, এতে করে কিন্তু ম্যাটারের মধ্যে কোনো রকম বাউন্ড কারেন্ট থাকবে না, ম্যাটারটার ভিতরে কোনো রকম বাউন্ড কারেন্ট থাকবে না। বাউন্ড কারেন্টটা সেক্ষেত্রে শুধুমাত্র সারফেসের উপরেই থাকবে। আর যদি নন ইউনিফর্ম ম্যাগনেটাইজেশনের কথা বলি, নন ইউনিফর্ম ম্যাগনেটাইজেশনের ক্ষেত্রে এই যে ক্যান্সেলেশনটা, সেই ক্যান্সেলেশনটা মানে পার্শিয়াল ক্যান্সেলেশন হয় বা ইনকমপ্লিট ক্যান্সেলেশন হয়। তাতে করে তোমার ইনসাইড দি মেটেরিয়াল এই বাউন্ড কারেন্টটা এক্সিস্ট করে, সারফেসে যেমন থাকে তার পাশাপাশি ভিতরেও থাকে আর কি। এটা কি আমরা ম্যাথমেটিক্যালি বুঝবো আর কি। ইলেকট্রিক ডাইপোল ডাইইলেকট্রিক যখন আমরা পড়েছিলাম, সেখানে তোমার একটা পোলারাইজড অবজেক্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বা পটেনশিয়াল কেমন হয় এটা ক্যালকুলেট করেছিলাম। এইখানেও আমরা একটা ম্যাগনেটাইজড অবজেক্টের জন্য ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল কেমন হয় সেটা ক্যালকুলেট করব। আমরা আগে যেমনটা দেখে এলাম, যে কোনো একটা ম্যাগনেটিক ডাইপোল, তার মোমেন্ট যদি এম হয়, তার করেসপন্ডিং ভেক্টর পটেনশিয়ালটাকে আমরা এই এক্সপ্রেশন দিয়ে ডিনোট করতে পারি। হ্যাঁ, এইরকম একটা এক্সপ্রেশন দিয়ে ডিনোট করতে পারি। এবার এই এমটাকে আবার কিভাবে লেখা যায় সেটা আমরা অলরেডি ডিফাইন করে এসেছি। এমটাকে লিখতে পারি অ্যাজ এম ইন্টু ডি টাউ, এম ইন্টু ডি টাউ। এখানে ঠিক সেইটাই করা হয়েছে, দেখো, স্মল এমটাকে রিপ্লেস করা হয়েছে বাই এম ইন্টু ডি টাউ প্রাইম। এখানে ছবিটা দেখো, ছবিটা রেফারেন্সে বলা যাক, আমরা এই ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে একটা এলিমেন্টারি ভলিউম ডি টাউ প্রাইম কনসিডার করেছি। হ্যাঁ, এই ম্যাগনেটিক মেটেরিয়ালটার মধ্যে একটা এলিমেন্টারি ভলিউম ডি টাউ প্রাইম কনসিডার করেছি। যদি মেটেরিয়ালটার ম্যাগনেটাইজেশন ক্যাপিটাল এম হয়, তাহলে এইখানে কতটুকু ম্যাগনেটিক মোমেন্ট কন্টেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট কন্টেন্ট উইদিন দি ভলিউম ইজ ক্যাপিটাল এম ইনটু ডি টাউ প্রাইম। এইখান থেকে সাম ক্যাপিটাল আর দূরে, এইখানে ওরা যে কার্সিভ স্মলারটা দিয়েছে সেটাকে আমরা ক্যাপিটাল আর সিম্বলটা দিয়ে সিম্বলাইজ করেছি। এই ক্যাপিটাল আর দূরে এখানে ফিল্ড পয়েন্টে পটেনশিয়ালটাকে তাহলে এই এক্সপ্রেশনটা দিয়ে
লিখে ফেলা যায়। এটাই হচ্ছে জেনারেল এক্সপ্রেশন ফর দি ভেক্টর পোটেনশিয়াল ডিউ টু এ ম্যাগনেটাইজড অবজেক্ট। এবার এটাকে আমরা একটু রিরাইট করব। তোমরা মনে করতে পারছো যে আর ক্যাপ বাই আর স্কোয়ার এটা ইজ ইকাল টু গ্রেডিয়েন্ট অফ 1/r এর যদি আমরা গ্রেডিয়েন্ট নিই তাহলে এই আর ক্যাপ বাই আর স্কোয়ার পাই উইথ এ নেগেটিভ সাইন, তাই তো নাকি? স্যার আপনি রেকর্ডিং করছেন না। সে কি করছিলাম তো? ও আচ্ছা ঠিক আছে তাই বলো। ভয় পাই দিয়েছিলে। হ্যাঁ স্যার আমিও ভয় পেয়ে গেছিলাম। তোমরা তো শুনছো, আবার রেকর্ডিং করে কি হবে? তোমাদের জন্য রেকর্ডিং কি হবে? যারা শুনতে পারছে না বা শুনছে না তাদের জন্যই দরকার আর কি। আচ্ছা, আর ক্যাপ বাই আর স্কোয়ার এইটা যে তোমার গ্রেডিয়েন্ট অফ 1/r হয় এটা মনে আছে, হ্যাঁ? আর তোমাদের মাইনাস অফ গ্রেডিয়েন্ট 1/r হয়। আর এটা তোমাদের মনে রয়েছে যে গ্রেডিয়েন্টটা আমি সোর্স কোঅর্ডিনেটের রেসপেক্টে করছি কি তোমার ফিল্ড কোঅর্ডিনেটের এক্স এর রেসপেক্টে করছি কি এক্স প্রাইমের রেসপেক্টে করছি তার উপরে ডিপেন্ড করে। ডেল ইকুয়ালস টু মাইনাস ডেল প্রাইম। কাজে এখানে যেটা আর ক্যাপ প্লাস আর স্কোয়ার রয়েছে সেটাকে আমরা এই সোর্স কোঅর্ডিনেটের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ডেল প্রাইম অফ 1/r এরকম ভাবে লিখে ফেলা যায়। হয়েছে? এখন ইউ রিমেম্বার এ ভেক্টর আইডেন্টিটি ডেল ক্রস ফাই এ ইকুয়াল টু ফাই ইনটু ডেল ক্রস এ প্লাস ডেল ফাই ক্রস এ, এরকম ভাবে লিখতে পারি। এটা একটা ভেক্টর আইডেন্টিটি ডেল ক্রস ফাই এ সমান ফাই ডেল ক্রস এ প্লাস ডেল ফাই ক্রস এ। তাহলে এই এক্সপ্রেশন থেকে দেখো যদি ফাইটা তোমার 1/r হয় আর ভেক্টরটা যদি m হয় তাহলে কি হবে? ডেল প্রাইম ক্রস m বাই r এটাকে লিখতে পারি 1/r ডেল প্রাইম ক্রস m প্লাস ডেল প্রাইম অফ 1/r ক্রস m, এরকম ভাবে লিখে ফেলা যায়। এক্সপ্রেশনটা বোঝা গেছে? ঠিক আছে। এবার দেখো এইটাকে যদি আমি লিখি, এই এক্সপ্রেশনটাকে যদি বাম দিকে নিয়ে যাই একটা নেগেটিভ সাইন থাকবে। আমরা ক্রস প্রোডাক্টের অর্ডারটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে নেগেটিভ সাইনটা অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি? এই m প্লাস ডেল প্রাইম 1/r টাকে লিখতে পারি এই কোয়ান্টিটিটা মাইনাস এই এক্সপ্রেশনটা ডেল প্রাইম প্লাস m/r। হয়েছে? আমাদের এই ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশনে এই যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা এই ইকুয়েশনে রাইট সাইডটা দিয়ে রিপ্লেস করছি ইন্টিগ্রালের ভিতরে। তাহলে দেখো এরকম একটা টার্ম চলে আসে, ইন্টিগ্রালের ভিতরে এরকম একটা টার্ম চলে আসে। এইটাকে এবার স্প্লিট করে নাও, দুটো পার্টে স্প্লিট করে নাও। এইটা হচ্ছে একটা পার্ট 1/r ডেল প্রাইম ক্রস m ইনটু ডিটা প্রাইম, আর আরেকটা পার্ট হচ্ছে এইটা, এই যে আরেকটা পার্ট হচ্ছে মাইনাস ডেল প্রাইম ক্রস m/r ইনটু ds। এটা কিভাবে করা হলো? একটা স্টেপ কোথায় জাম্প করা হয়ে গেছে নাকি? এটা আরেকটা স্টেপ করতে পারো, কিন্তু এখানে ইউ ক্যান অ্যাপ্লাই স্টোকস থিওরেম। স্টোকস নয়, না না না, কি থিওরেম অ্যাপ্লাই করতে পারো? স্টোকস থিওরেম। না, ওটাও না। ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে যাচ্ছ মানে কোনো একটা স্টেজে তুমি স্টোকস থিওরেম অ্যাপ্লাই করছো, কিন্তু এখানে ঠিক ডিরেক্ট স্টোকস থিওরেমটাকে অ্যাপ্লাই করা নেই। মনে করতে পারছো এরকম একটা ভেক্টর আইডেন্টিটি, এটা আমি আগের দিনকে যখন করি তখন আর অত মাথায় ছিল না, ডাইরেক্ট আমি লিখেই দিয়েছিলাম ওই ছেলেটি যেমন বানিয়েছিল। এইটা মনে আছে তোমাদের? ডেল ক্রস ফাই এ ডিটা প্রাইম, এইটাকে এরকম ভাবে লেখা যায় ফাই এ ক্রস এন ক্যাপ ইনটু ডিএস। এরকম একটা ভেক্টর আইডেন্টিটি পড়েছিলে, মনে আছে? এরকম একটা ভেক্টর তোমার ভেক্টর পড়ার সময় একটা প্রুফ করা হতো, মনে করতে পারছো? হ্যাঁ হ্যাঁ, যদি না পারো আমি এটা একটু করে পাঠিয়ে দেবো আর কি। হ্যাঁ, যাই হোক, এটা অ্যাকসেপ্ট ছিল স্পাইজেলে ছিল। হ্যাঁ হ্যাঁ, করেছো এটা স্টোকস থিওরেম। সেই আমরা একটা কনস্ট্যান্ট ভেক্টরের হেল্প নিয়ে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করতাম, মনে করে দেখো। স্টোকস থিওরেম নয়, ডাইভারজেন্স থিওরেম। ভলিউম ইন্টিগ্রাল থেকে ভুল বলছিলাম। ভলিউম ইন্টিগ্রাল থেকে যদি সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে চাও তাহলে তোমাকে ডাইভারজেন্স থিওরেম কাজে লাগাতে হবে, স্টোকস থিওরেম না, ডাইভারজেন্স থিওরেম কাজে লাগাতে হবে। সেটা একটু অন্যরকম ভাবে। কেমন ভাবে? আমরা একটা কনস্ট্যান্ট ভেক্টর ধরে নেব, সেই কনস্ট্যান্ট ভেক্টরটা ধরে নিয়ে এই স্টোকস থিওরেম ডাইভারজেন্স থিওরেমটাকে অ্যাপ্লাই করব। করলে এরকম হবে আর কি। প্রথম যে ইন্টিগ্রালটা সেটা একদম একই রকম রইলো,
দ্বিতীয় ইন্টিগ্রালটাকে যদি একটু বসে দেখাও তাহলে এরকম হবে আর কি। অর্থাৎ ভেক্টর পটেনশিয়ালের যে এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশনটাকে দুটো টার্মে ভেঙে নিতে পারো। একটা হচ্ছে তোমার ভলিউম ইন্টিগ্রাল, আর আরেকটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। হ্যাঁ, একটা ভলিউম ইন্টিগ্রাল আর একটা সারফেস ইন্টিগ্রালে ভেঙে নিতে পারো। এখন ভেক্টর পটেনশিয়ালের এক্সপ্রেশনটা কেমন ধরনের হয়, মিউ0/4 পাই ইন্টু সাম ইন্টিগ্রাল, যে ইন্টিগ্রালটার মধ্যে কি থাকে, জে ইন্টু ডিটাও থাকে, জে ইন্টু ডিটাও বাই আর থাকে, বা আই ইন্টু ডিএল বাই আর থাকে। তাহলে ডাইমেনশনালি দেখতে পাচ্ছ ডেল ক্রস এম এইটা কি একটা তোমার কারেন্ট ডেনসিটিকে রিপ্রেজেন্ট করছে। যে ডেল ক্রস এম এটা বেসিক্যালি একটা কারেন্ট ডেনসিটিকে রিপ্রেজেন্ট করছে। অন দি আদার হ্যান্ড এম ক্রস এন ক্যাপ এটা একটা সারফেস কারেন্ট ডেনসিটিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই যে জেবি ইকুয়ালস টু ডেল প্রাইম ক্রস এম, যেটা কিনা বেসিক্যালি বাউন্ড কারেন্ট ডেনসিটি ইনসাইড দি মেটেরিয়াল। হ্যাঁ, মেটেরিয়ালটার মধ্যে বাউন্ড কারেন্ট ডেনসিটি। আর কেবি সমান এম ক্রস এন ক্যাপ এটা হচ্ছে বাউন্ড কারেন্ট ডেনসিটি, বাট দিস ইজ ওভার দি সারফেস অফ দি মেটেরিয়াল। হ্যাঁ, মেটেরিয়ালটা সারফেসের উপরে একটা বাউন্ড কারেন্ট ডেনসিটি থাকছে যেটা কিনা এম ক্রস এন ক্যাপ তার সাথে সমান, আর মেটেরিয়ালটার ভিতরে একটা বাউন্ড কারেন্ট ডেনসিটি থাকছে যেটা কিনা ডেল প্রাইম ক্রস এম এইটার সাথে সমান। এইরকম ভাবে তাহলে আমরা এই দু ধরনের বাউন্ড কারেন্ট ডেনসিটি সম্পর্কে আইডিয়া পেলাম। এবার একটু আগে যখন ডিসকাস করছিলাম একটু মনে করে দেখো, হোয়াট হ্যাপেন্স ইফ ম্যাগনেটাইজেশন ইজ ইউনিফর্ম। আমরা বলেলাম না ইউনিফর্ম ম্যাগনেটাইজেশনের জন্য ইনসাইড দি মেটেরিয়াল কোনো বাউন্ড কারেন্ট এক্সিস্ট করে না। দেখো ম্যাথমেটিক্যালি জিনিসটা পরিষ্কার, যদি এমটা ইউনিফর্ম হয়, এমটা যদি কনস্ট্যান্ট ভেক্টর হয়, ডেল প্রাইম ক্রস এম ইকুয়াল টু জিরো, সো দ্যাট উইল গিভ জেবি ইকুয়ালস টু জিরো, বাট কেবি উইল অলওয়েজ বি দেয়ার। হ্যাঁ, এম ক্রস এন ক্যাপ আনলেস তোমার ম্যাগনেটাইজেশনটা সারফেস ভেক্টরের সাথে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল। যদি ম্যাগনেটাইজেশনটা সারফেস ভেক্টরের সাথে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল হয় সেক্ষেত্রে তোমার সারফেস কারেন্ট ডেনসিটিটা জিরো হবে। আদারওয়াইজ ম্যাগনেটাইজেশনটি ইউনিফর্ম হোক নন ইউনিফর্ম হোক, ইন অল কেসেস বাউন্ড কারেন্ট ডেনসিটি উইল এক্সিস্ট ওভার দি সারফেস অফ দি মেটেরিয়াল। ডাইলেকট্রিক পড়ার সময় যেমন আমরা দু ধরনের বাউন্ড চার্জ ডেনসিটির আইডিয়া পেয়েছিলাম, একটা হচ্ছে ইনসাইড দি মেটেরিয়াল ভলিউম ডেনসিটি অফ বাউন্ড চার্জ, আর হচ্ছে সিগমা বি সারফেস ডেনসিটি অফ বাউন্ড চার্জ। ইকুইভ্যালেন্টলি এখানে আমরা দু ধরনের কারেন্ট ডেনসিটি সম্পর্কে আইডিয়া পেলাম, একটা হচ্ছে ইনসাইড দি মেটেরিয়াল আর একটা হচ্ছে ওভার দি সারফেস অফ দি মেটেরিয়াল। এই হ্যাঁ, ভেক্টর পটেনশিয়ালের তাহলে জেনারেল এক্সপ্রেশনটা এটাই হচ্ছে ভেক্টর পটেনশিয়াল ডিউ টু এ ম্যাগনেটাইজড অবজেক্ট। ওকে, এবার বাকি পার্টটা ম্যাথমেটিক্যাল। যদি আমরা একটা ইউনিফর্ম ম্যাগনেটাইজড স্ফিয়ার একটা এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে, ধরো তোমার একটা ইউনিফর্মলি ম্যাগনেটাইজড স্ফিয়ার আছে, একটা সলিড স্ফিয়ার যেটা ইউনিফর্মলি ম্যাগনেটাইজড, এর রেডিয়াসটা হচ্ছে এ। এখানে বাউন্ড কারেন্ট ডেনসিটি গুলোকে ক্যালকুলেট করতে বলা আছে। হ্যাঁ, বাউন্ড কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করতে পারো, এমটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে জেবি ইকুয়ালস টু ডেল ক্রস এম, জেবি ইকুয়ালস টু ডেল ক্রস এম দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। আর যদি কেবি ক্যালকুলেট করো, কেবি সমান কত হবে, এমটা কনস্ট্যান্ট কাজী ডেল ক্রস এমটা জিরো। যদি কেবি ক্যালকুলেট করো, কেবি সমান কত, এম ক্রস এন ক্যাপ। এম ক্রস এন ক্যাপ মানে কি, এমটা কোন দিকে ধরছো তুমি, জেড ক্যাপ বরাবর, এন ক্যাপ মানে কি আর ক্যাপ। তাহলে আর ক্যাপ প্লাস জেড ক্যাপ করলে আমরা কোন দিকে পাবো, আর ক্যাপ প্লাস জেড ক্যাপ যদি করি তাহলে এটা ফাই ক্যাপ বরাবর থাকবে। তাই তাহলে করেসপন্ডিং সারফেস কারেন্টটা হবে এম সাইন থিটা ইনটু ফাই ক্যাপ। কিভাবে প্রবলেমটাকে সলভ করা যেতে পারে। আচ্ছা, একটা জিনিস মনে করতে পারছো, আমরা যখন ডাইলেকট্রিক্স পড়াই সেখানে বলেছিলাম যে টোটাল বাউন্ড চার্জটা জিরো। এই যে রবি আর সিগমা বি ডিফাইন করা হয়েছিল, রবির জন্য যদি টোটাল বাউন্ড চার্জ ক্যালকুলেট করি আর সিগমা বির জন্য যদি টোটাল বাউন্ড চার্জ করি সামটা জিরো হয়। এখানে কি তুমি এরকম কিছু এক্সপেক্ট করো, জেবির জন্য টোটাল বাউন্ড কারেন্ট আর কেবির জন্য টোটাল বাউন্ড কারেন্ট এই সামটা জিরো, এটা কি এক্সপেক্ট করো? হ্যাঁ স্যার। জেবি আর কেবি যে দুটো কথা বলা হলো প্যারামিটারের, এদের জন্য যদি আমরা টোটাল বাউন্ড কারেন্ট ক্যালকুলেট করতাম তাহলে টোটাল বাউন্ড কারেন্টটা কি জিরো এক্সপেক্ট করতাম? অন ফিজিক্যাল গ্রাউন্ড আমরা কি এক্সপেক্ট করতাম?
ভেবে দেখো একটু, হ্যাঁ এটা একটু চিন্তা ভাবনা করে দেখো, ফিজিক্যাল গ্রাউন্ডে আমরা কি এক্সপেক্ট করবো সেটা একটু ভাবনা চিন্তা করে দেখো। হ্যাঁ এবার যদি আমরা এটা ধরে আরো এগোই, টোটাল কারেন্ট ডেনসিটিটাকে কিভাবে লিখতে পারি, এই একই রকম ভাবে কোরিলেট করো। ডাইলেকট্রিক্স করার সময় আমরা টোটাল চার্জ ডেনসিটিকে লিখেছিলাম কেমন ভাবে, রো ইকুয়ালস টু রো এফ প্লাস রো বি, ডেনসিটি অফ ফ্রি চার্জেস প্লাস ডেনসিটি অফ বাউন্ড চার্জেস। ঠিক একই রকম ভাবে ইনসাইড দি ম্যাগনেটাইজড মেটেরিয়াল টোটাল কারেন্ট ডেনসিটিটাকে এরকম ভাবে লেখা যায় জে ইকুয়ালস টু জেসি প্লাস জেবি, যেখানে জেসিটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট ডেনসিটি আর জেবিটা হচ্ছে বাউন্ড কারেন্ট ডেনসিটি। হয়েছে? নাও পুট দি ভ্যালু ইন অ্যাম্পিয়ারস ল। আগে যেমন আমরা রো ভ্যালুটাকে গাউসেস লতে বসিয়েছিলাম, এখানে এই টোটাল যে ভ্যালুটাকে অ্যাম্পিয়ারস লতে বসাও, যেটাকে রিপ্লেস করো বাই জেসি প্লাস জেবি। রিপ্লেস করলে কি পাবে, ডেল ক্রস বি বাই মিউ জিরো, এই যে মিউ জিরোটাকে বাম দিকে নিয়ে চলে এসো, ডেল ক্রস বি বাই মিউ জিরো সমান জেসি প্লাস জেবি। হ্যাঁ এন্ড জেবি ইকুয়ালস টু হোয়াট, জেবি ইকুয়ালস টু ডেল ক্রস এম। ডেল ক্রস এম এটাকে আবার বাম দিকে নিয়ে যাও টু অবটেন ডেল ক্রস বি বাই মিউ নট মাইনাস এম ইকুয়ালস টু জেসি। এই বি বাই মিউ নট এটাকে আমরা একটা ফিল্ড এইচ ফিল্ড বলতে পারি, হ্যাঁ একটা অ্যাক্সিলারি ফিল্ড এইচ দিয়ে রিপ্লেস করতে পারি। যেমন আমরা গাউসেস লতে ডি একটা অ্যাক্সিলারি ফিল্ড ইন্ট্রোডিউস করেছিলাম, এখানে একই রকম ভাবে একটা অ্যাক্সিলারি ফিল্ড এইচ কে ইন্ট্রোডিউস করা যায়, করে অ্যাম্পিয়ারস লটাকে রিরাইট করা যায়, যেখানে এইচ ভ্যালুটা বি বাই মিউ জিরো মাইনাস এম এইটার সাথে সমান। হ্যাঁ বি বাই মিউ জিরো মাইনাস এম এইটার সাথে সমান। এটাই হচ্ছে তাহলে অ্যাম্পিয়ারস ল ফর এ ম্যাগনেটিক মেটেরিয়াল, ডেল ক্রস এইচ ইকুয়ালস টু জেসি। এই লটার অ্যাডভান্টেজটা হচ্ছে উই ডু নট বদার অ্যাবাউট দি বাউন্ড কারেন্ট। what information all we need is regarding the conduction current density. কন্ডাকশন কারেন্ট ডেনসিটি সম্পর্কে নলেজটা থাকলেই হবে, বাউন্ড কারেন্ট ডেনসিটিটা কেমন সেই সম্পর্কে কোনো নলেজ না থাকলেও হবে। অ্যাম্পিয়ারস লটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, করে এইচ ফিল্ডটাকে বের করে ফেলতে পারবো। যদি একটা লিনিয়ার ম্যাগনেটিক মেটেরিয়ালের কথা কনসিডার করি, একটা লিনিয়ার ডাইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পোলারাইজেশনটা ইলেকট্রিক ফিল্ডের সাথে প্রপোর্শনাল হয়। একই রকম ভাবে একটা লিনিয়ার ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে এই এম ফিল্ডটা ম্যাগনেটাইজেশনটা এইচ ফিল্ডের সাথে প্রপোর্শনাল। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলা হয়। প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলা হয়। এই এক্সপ্রেশনটাকে যদি রিরাইট করো, করে কি লিখতে পারো, বি সমান মিউ নট ইনটু এম প্লাস এইচ, এমটাকে রিপ্লেস করো বাই কাই এম ইনটু এইচ, তাহলে বি সমান মিউ নট ইনটু 1 প্লাস কাই এম ইনটু এইচ। এই 1 plus chi m করছো, তার মানে কি chi m has the same dimension, chi m is basically dimensionless, 1 plus something করছো, কাজে chi m তো কোনো ডাইমেনশন নেই, একটা ডাইমেনশনলেস প্যারামিটার, একটা নাম্বার জাস্ট। তাহলে বিটাকে লিখে ফেলা যায় as mu into h, যেখানে মিউটা হচ্ছে সাম মাল্টিপল মিউ জিরো, হ্যাঁ কিছু মিউ জিরোর একটা মাল্টিপল 1 plus chi m times mu জিরো। এটা কি বলা হয়, পারমিয়েবিলিটি অফ দি মিডিয়াম। যেমন ভাবে আমরা একটা ডাইলেকট্রিক মেটেরিয়ালের পারমিটিভিটি বলে একটা প্রপার্টি পেয়েছিলাম, একইভাবে একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে পারমিয়েবিলিটি নামে একটা প্রপার্টি পেলাম। দি রেশিও মিউ বাই মিউ নট ইকুয়াল টু 1 প্লাস কাই এম, এটাকে বলা হয় রিলেটিভ পারমিয়েবিলিটি। যেমন আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি ডিফাইন করেছিলাম অ্যাজ দি রেশিও এপসিলন বাই এপসিলন জিরো, যেটাকে কে সিম্বল বা এপসিলন আর দিয়ে ডিনোট করা হয়েছিল এবং দেখানো হয়েছিল এটা 1 প্লাস কাই এর সাথে সমান। একইভাবে এখানেও তোমরা রিলেটিভ পারমিয়েবিলিটির আইডিয়াটা পেলে, যেটা কিনা রেশিও অফ দি ম্যাগনেটিক পারমিয়েবিলিটি এন্ড permeability of the medium and the permeability of free space, and the ratio is equal to 1 plus chi m। এটাই আর কি। এবার অ্যাম্পিয়ারস লটাকে যদি তুমি ইন্টিগ্রাল ফর্মে লিখতে চাও, বোথ সাইডে সারফেস ইন্টিগ্রাল নিয়ে নাও। সারফেস ইন্টিগ্রাল যদি নাও, লেফট সাইডটাকে স্টোকস থিওরেম দিয়ে লাইন ইন্টিগ্রালে কনভার্ট করতে পারো। So ultimately you will obtain h dot dl equals to I enclosed. H dot dl equals to I enclosed. This is the integral form of Ampere's law in the magnetic material. এইটুকুই আজকে বললাম, বাকিটা পরের দিনকে কন্টিনিউ করবো। যদি প্রশ্ন থাকে কিছু বলো। স্যার হ্যাঁ বলো। স্যার আমার একটু মানে ওই যে ম্যাগনেটোস্ট্যাটিক্সে প্রথমে একটা প্রশ্ন আছে, একটু বলবো? আগে এখানে যেটা পড়লাম সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, তারপরে এটাতে যাবো আর কি। না স্যার, এটা নিয়ে আপাতত কোনো প্রশ্ন নেই। বাকি আর কারো কোনো প্রশ্ন আছে কিছু?
না স্যার ঠিক আছে